জুলাই মাসের 7 তারিখে বুধ নক্ষত্র পরিবর্তন করছে, প্রবেশ করবে নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে। এবং এই নক্ষত্রেই আবার 18 তারিখে বুধ কিন্তু বক্রী হবে, আর 29শে জুলাই পর্যন্ত এই নক্ষত্র অবস্থান করবে। তারপরে আবার বক্রী অবস্থায় চলে আসবে পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্রে চলে আসবে। তো বুধের এই যে পরিবর্তন, নিজের নক্ষত্রে পরিবর্তন এবং নিজের নক্ষত্রে বক্রী অবস্থা কি প্রভাব ফেলবে এই মিথুন রাশির উপরে, এই বিষয়ে আজকে বিশদভাবে তুলে ধরবো। কোন দিক থেকে মিথুন রাশি লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে আবার বিশেষ সাবধান এই সময়কালে থাকতে হবে, এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে মিথুন রাশি। মিথুন রাশির যে গ্রহের মানচিত্র, তাতে কিন্তু যথেষ্ট ভালো মানচিত্র এই সময়কালে। রাশির অধিপতি বুধের একটা ভালো জায়গায় অবস্থান, ধন সম্পত্তির ঘরে। বুধ তো রাশির অধিপতি, সেরকম আবার সুখের ঘরেরও অধিপতি, দুটি ঘরের অধিপতি ও ধন সম্পত্তির ঘরে অবস্থান, এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান মিথুন রাশির ক্ষেত্রে। তো যাই হোক, অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপর একটি আলোচনা করা হচ্ছে, এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, আর এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান, বাণীর ঘরে অবস্থান এবং নিজের নক্ষত্র অবস্থান, এটা একটা ভালো অবস্থান হতে যাচ্ছে। গ্রহ যখন নিজের ঘর কিংবা নিজের নক্ষত্র অবস্থান করে, তখন সে তার ফলে বৃদ্ধি পেয়ে যায়। তো বুধ একটি শুভ গ্রহ, তো নিজের নক্ষত্রে অবস্থান করছে। এবং এই সময় গ্রহদের যা অবস্থান এবং গ্রহদের যা নক্ষত্রগত অবস্থান, সেটাও যথেষ্ট ভালো মিথুন রাশির ক্ষেত্রে। কারণ দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মধ্যে সব থেকে শুভ গ্রহ, আচার্যের ভূমিকা পালন করে। তো দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে, আবার অপরদিকে শুক্রদেব দ্বাদশ ঘরে অবস্থান করছে। তো শুক্র যে ঘরে অবস্থান করে সেই ঘরের তো ফলে বৃদ্ধি করে, আর তার সাথে সামনের ঘরেরও ফলে বৃদ্ধি করে দেয়, প্রভাবিত করে ফেলে। যে মুহূর্তে বুধ নক্ষত্র পরিবর্তন করছে, তো সেই সময় আবার শুক্রও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে। নক্ষত্র পরিবর্তন করে শুক্র চলে আসবে হচ্ছে রোহিণী নক্ষত্রে, চন্দ্রমান নক্ষত্র অবস্থান করবে শুক্র। এবং দেবগুরু বৃহস্পতি তো আদ্রা নক্ষত্র অবস্থান করছে। আবার সূর্যদেবেও নক্ষত্র পরিবর্তন করেছে, সূর্যদেব অবস্থান করছে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্রে থাকবে। পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, আবার দেবগুরু বৃহস্পতির সাথেই জুটি তৈরি করেছে রাশির উপর। সূর্য হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরের অধিপতি, এবং সূর্য যে নক্ষত্র অবস্থান করছে এটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি, এবং অধিপতি দেবতা হচ্ছে আবার অদিতি। অদিতি হচ্ছে কে? সূর্য মাতা, সূর্যের মাতার নামই তো অদিতি। এবং এই নক্ষত্রের সিম্বল হচ্ছে কি? ধনুষবাণ। তো ধনুষবাণ কার কাঁধে ছিল? আমাদের পরম প্রেমময় শ্রী রামচন্দ্রের কাঁধেই তো ছিল। তো সেটাও সূর্য বংশ। তো সূর্যের কাঁধে এখন সূর্য অবস্থান করছে এই নক্ষত্রে। তো এই নক্ষত্রে তো রাজার কাঁধে এখন ধনুষবাণ এসছে, তাহলে একাগ্রতা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং প্রবল শত্রুআন্তা যোগ তৈরি হবে এই সময়কালে। যে কোনো কাজে একাগ্রতা যেরকম বৃদ্ধি পাবে সেরকম সফলতা হবে। রাজার মধ্যে তো সবসময় এই গুণটাই থাকে, একাগ্রতা, ধৈর্য, বিচার করার ক্ষমতা। এবং গুরুর সাথে অবস্থান করছে, তো গুরুকে ধর্ম, তাহলে ধর্মকে রক্ষা করার দায়িত্ব কার? রাজার। যার জন্য তো নবম ঘরে আবার সূর্য কারক হয়ে যায়। তো ধর্মকে রক্ষা করার দায়িত্বও কিন্তু রাজার। অর্থাৎ গুরু যে এই যে রাশির উপর অবস্থান করছে, গুরু থেকে তো সমস্ত কিছু দেখায়। ধর্ম জিনিসটা সবার প্রথম চলে আসে, ঈশ্বরীয় শক্তিটা চলে আসে। অর্থাৎ যথেষ্ট একটা ভালো কবচ একটা তৈরি হয়েছে এই মিথুন রাশির এই সময়কালে। রাশি দ্বিতীয় ঘরে বুধ অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে। রাশি তৃতীয় ঘর যেটা হচ্ছে সিংহ রাশি, মঙ্গল কেতু অবস্থান করছে। মঙ্গলও নক্ষত্র পরিবর্তন করেছে, শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে প্রবেশ করেছে 30 তারিখ থেকে। কেতুও এই মাসের 20 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে। এরকম হচ্ছে নক্ষত্রের প্রভাব, মানে নক্ষত্র অবস্থান এই মঙ্গল আর কেতুর এই তৃতীয় ঘরে সিংহ রাশিতে অবস্থান। অপরদিকে রাহু ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। শনি আবার অবস্থান করছে আবার উত্তরা ভাদ্রপদে। শনিও কিন্তু এই মাসে নিজের নক্ষত্রে আবার বক্রি হয়ে যাবে। শনি বক্রি হবে 13 তারিখ, আর বুধ বক্রি হচ্ছে 18 তারিখ। আর এই দুটি গ্রহ একে অপরের ঘরকে দেখবে। বুধ যেমন দেখবে শনির রাশি মকর রাশিকে দেখবে বক্রি অবস্থায় 18 তারিখ থেকে।
আর শনি 13 তারিখ থেকে বক্রি অবস্থায় দেখবে সুখের ঘর, এই মিথুন রাশি 4র্থ ঘর, বুধের মূল ত্রিকোণ রাশি কন্যা রাশিকে, এবং দুজনই হচ্ছে পরম মিত্র। খুবই একটা ভালো সময়ের সংকেত এই সময় উঠে আসছে এই মিথুন রাশির ক্ষেত্রে। যে কোনো দিকেই একটা সফলতা পেতে যাচ্ছে, যে কোনো কাজেই সফলতা পাবে। এই অশ্লেষা নক্ষত্র অধিপতি হচ্ছে যেরকম বুধ, আবার এর নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার নাগ দেবতা। অত্যধিক বুদ্ধি, বড় বড় উকিল, চার্টার অ্যাকাউন্টেন্ট, বড় বড় ব্যবসায়িকদের জন্মকুষ্ঠিতে, ব্যবসায়িক টাইকুন, এদের জন্মকুষ্ঠিতে এই অশ্লেষা নক্ষত্র পাওয়া যায়। কারণ নিজের কাজকে কিভাবে বের করে নিয়ে আসা যায় সেই জিনিসটা কিন্তু অশ্লেষা নক্ষত্র বুঝায়, যার জন্য তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় এই অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই অশ্লেষা নক্ষত্রের যে সিম্বল, সেই সিম্বলটাই হচ্ছে বেড়ি ধরা সাপ। অর্থাৎ দৃঢ় একটা মানে ব্যক্তিত্ব উঠে আসে এবং নিজের হক জিনিসটা উঠে আসে, যে এটা আমার এই জিনিস, মানে এরকম একটা মনোভাব, যেটা আমার জিনিস আমি কেন লোককে দিব। অর্থাৎ নিজের জিনিসের জন্য কিছু যে মানে গন্ডগোল অশান্তি করে নেওয়া, সেটাও কিন্তু করে নেবে, কিন্তু নিজের পাওনা নিজের হক জিনিসটাকে ছাড়বে না কিছুতে। এটা কিন্তু বুঝায় অশ্লেষা নক্ষত্রে। এবং নিজের কাজকে কিভাবে হাসিল করতে হবে সেটাও কিন্তু ভালো মন্দন করে বুঝে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র প্রকৃতি ঈশ্বর এমন কিছু কিছু গুণ দিয়েছে, যেমন সামনের থাকা ব্যক্তিকে একদম স্ক্যানারের মতন বুঝে নিবে যে এই ব্যক্তিটা ভালো কি খারাপ, তার সাথে মিশবো কি মিশবো না, সে আমার মিশার যোগ্য কি যোগ্য না। এই জিনিসটা কিন্তু অশ্লেষা নক্ষত্রকে স্বয়ং ঈশ্বর দিয়েছে, এরকম গুণ। আবার এই নক্ষত্র সন্দেহ করে প্রচণ্ড, খুবই সন্দেহব্যতিক হয় এই নক্ষত্রে, চট করে বিশ্বাস করতে চায় না, আবার যখন বিশ্বাস করে তখন বিশ্বস্ত হয়। এই নক্ষত্রের সিম্বল যেরকম বললাম বেড়ি ধরা সাপ, সেরকম আবার এই নক্ষত্রের যে আমাদের জ্যোতিষশাস্ত্রে পশু দেখাচ্ছে, যে এটা একটা এই পশুর মানে দেখাচ্ছে, সেটা হচ্ছে কি যে বিড়াল, সেটাও আবার কি পুরুষ বিড়াল। অর্থাৎ এই নক্ষত্রের জাতক জাতিকারা যদি পুরুষ বিড়াল পোষে বাড়িতে, সেটাতেও কিন্তু উন্নতি হয়, একটা ভালো ফল পাওয়া যায়। সেরকম আবার এর যে একটা সিম্বল, পাখির যেটা সিম্বল দেখায়, যেটা জ্যোতিষশাস্ত্র মতে, সেটা হচ্ছে কি পেঁচা। তো পেঁচা কি মা লক্ষ্মীর বাহন। তো এদের যে পুরুষার্থ, মেন পুরুষার্থটা, সেটাও কিন্তু অর্থ। অর্থাৎ এদের যে পুরুষার্থটা মেন জিনিস করবে, সেটা কিন্তু অর্থ হয়ে যায়, টাকা পয়সা এগুলো। তবে এরা যতই অনৈতিক কাজে করুক, এদের কিন্তু যে তত্ত্বটা দিয়েছে সেটা কিন্তু ধর্মের জ্ঞান। এরা যতই জীবন অনৈতিক কাজের সাথে জড়িয়ে যাক, ভালো কাজের সাথে জোড়াক কিংবা খারাপ কাজের সাথে জোড়াক, এরা জীবনে ধর্মের পথে ফিরে আসবেই। এবং ধর্মটা এমনভাবে চলে আসে যে তখন ওরা ধর্ম ছাড়া কিছুই বুঝে না, এরকম হয়ে যায়। অর্থাৎ জীবনে এরা ধর্মের পথে আসবেই, বা অধর্মের পথে গেলেও এরা ধর্মকে নিয়ে ধর্মের পথে অবশ্যই আসবে। এই নক্ষত্রটি হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে 9তম নক্ষত্র, এবং এর বিস্তার এই কর্কট রাশিতেই বিস্তার হচ্ছে 16.40 থেকে 30 পর্যন্ত। আবার এই নক্ষত্রের যে সিম্বল ফুল যেটাকে বুঝায়, সেই ফুলটাও কিন্তু হচ্ছে কি চম্পা ফুল, যে ফুলের আকর্ষণে কিন্তু সাপ কিন্তু মানে খুব ভালোবাসে, এক কথায় আকৃষ্ট হয়। তো এই নক্ষত্র অবস্থান এবং এই নক্ষত্রের 4টি চরণই পড়ছে কর্কট রাশিতে। কর্কট রাশিটা কি মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে, আর বুধ হচ্ছে কি এই চন্দ্রমার সন্তান, কিন্তু এখানটাতে সেই জিনিসটা নাই। বুধ কিন্তু চন্দ্রমাকে নিজের শত্রু ভাবে, এবং এখানটাতে যে বুধের ভূমিকাটা এই নক্ষত্রে, এটা কিন্তু বুঝায় চন্দ্রমাকে, যে বুঝায় চন্দ্রমা কি মায়ের সঙ্গে। এবার কর্কট রাশিটা কি ভাবুক প্রকৃতির রাশি, যে কোনো জিনিস কেউ এসেছিল তো দিয়ে দিল, এইরকম মায়া মমতা। অন্যায় কেউ করলো তাকেও ক্ষমা করে দেয়, এরকম যে খুব ভাবনায় ডুবে থাকে, সবাইকে নিজের মতনই ভাবে, যেহেতু মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। এইখানটাতে বুধের যে অবস্থান হচ্ছে এই নক্ষত্রে কিন্তু এটাই বুঝাচ্ছে, যেহেতু এটা ধন সম্পত্তির ঘর মিথুন রাশির ক্ষেত্রে, তাহলে এই জিনিসটা কিন্তু ভালো বুঝাচ্ছে এইখানটাতে, যে তোমার জিনিস তোমারই জিনিস, তোমার হকের জিনিস, তুমি কেন কাউকে দিবা। এবং দেওয়াটা তোমার উচিত না, যে তুমি দিয়ে দেওয়ার পর তোমার হাত শূন্য হয়ে গেল, তখন তোমার কাজের সময় তুমি সেই জিনিসটা থেকে মানে বিরত থাকছো, যে তোমার কাছে সেই জিনিসটা নাই, আফসোস করছো যে কেন নাই, আমি তো দিয়ে ফেলেছি। তো বুধ কিন্তু এখানটাতে এটাই বুঝাচ্ছে যে তুমি কোনো রকমভাবে সেটা দিতে পারবে না, তোমার জিনিস তোমার কাছেই রাখতে হবে, তোমার সেটা হকের জিনিস, এবং হকের জিনিস তুমি কেন কাউকে দিবা। অর্থাৎ হকের জিনিসের জন্য লড়াই করতে প্রস্তুত, এরকম হয়ে যায়। তো বুধের এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে। কোন দিক থেকে বেশি লাভবান হবে সেটা হচ্ছে কি, যারা পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের মধ্যে রয়েছেন,
এই দিক থেকে কিন্তু এই সময় এই সমস্ত ঝামেলাগুলো মিটবে। জাতক কিংবা জাতিকা পৈতৃক সম্পত্তির অধিকারী হবে। আত্মীয় স্বজনদের মধ্যে যদি কোনো গণ্ডগোল অশান্তি থাকে সেটাকেও যথেষ্ট মীমাংসার মধ্যে আসবে এবং নিজের তীক্ষ্ণ বুদ্ধি এবং নিজের বাণী এবং নিজের ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা সেই জায়গাটাকে নর্মালে নিয়ে এসে নিজে লাভবান হবে, এরকম জিনিস কিন্তু বুঝাচ্ছে। এছাড়া যোগাযোগ জিনিসটা কিন্তু বুঝাচ্ছে যে যোগাযোগ হবে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন দিক থেকে একটা যোগাযোগ জিনিসটা উঠে আসছে, সেটা কর্মের দিক থেকে হবে এবং প্রবল শত্রুহন্তাও হবে, যে কোনো শত্রু এসে মাথা চাড়া দিল এবং বলল যে গণ্ডগোল অশান্তির মুভমেন্ট একটা তৈরি হলো, তাতেও কিন্তু জয়ী হবে। এবং তার সাথে যারা কোনো রকম কোর্ট কেস মোকদ্দমায় জড়িয়েছিলেন সেক্ষেত্রেও কিন্তু জয়ের সম্ভাবনা এ সময় থাকছে, কারণ শুক্র আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে সেই রোহিণী নক্ষত্রে। রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রমার নক্ষত্র, তো চন্দ্রমার রাশিতেই কিন্তু বুধ অবস্থান করছে নিজের নক্ষত্র অশ্লেষাতে। বুধ যেরকম রাশির অধিপতি সেরকম চতুর্থ ঘরের অধিপতি, অর্থাৎ সুখের ঘরের অধিপতি। আর শুক্র হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে কারক গ্রহ। পঞ্চমপতি হচ্ছে শুক্র এবং দ্বাদশপতি হচ্ছে শুক্র। আর শুক্র যখন দ্বাদশ ঘরে অবস্থান করে তখন তাকে বলা হয় কি যে কামধেনু, অর্থাৎ সমস্ত মনের ইচ্ছা বাসনা কিন্তু পূরণ করাবে এই সময় মিথুন রাশির। তো এতগুলো গ্রহের সাপোর্ট, তারপরে আবার কি শনি কর্মের ঘরে অবস্থান করছে, এখান থেকেও একটা ভালো সাপোর্ট পাচ্ছে। শনি নিজের নক্ষত্রে আবার বক্রি হয়ে যাবে, নিজের নক্ষত্রে রয়েছে, তো কর্মের ঘরে শনি কিন্তু এটাই বুঝাচ্ছে। আর ওদিকে বুধ নিজের নক্ষত্রে অবস্থান করবে, তাহলে যেরকম তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে সেরকম হিসাবের দিকেও যথেষ্ট পোক্ত হয়ে যাবে। কারণ শনি যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে, শনি কিন্তু বুঝাচ্ছে এই জিনিসটা যে যেটা করতে হবে সেটা কিন্তু তোমাকে পাই টু পাই হিসাব করেই করতে হবে। তুমি হিসাবের দিকে যদি গাফিলতি করো তাহলে তুমি পিছিয়ে পড়বা, এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে শনি। এবং যেখানটাতে কাগজপত্রের ব্যবহার চলবে সেখানটাতে কাগজপত্রের অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে। আর রাশির অধিপতি বুধ দ্বিতীয় ঘরে অবস্থান করছে এই অশ্লেষাতে, তাহলে এইখান থেকে আবার এই জিনিসটা উঠে আসছে, যেহেতু বাণীর ঘরে এখানটাতে, তো নিজের মুখের বাণীর দ্বারা কিন্তু সে ম্যানেজমেন্টটা করবে। যোগাযোগের জায়গাটা যথেষ্ট ভালো উঠে যাচ্ছে। তৃতীয় ঘরের অধিপতি সূর্য রাশির উপর অবস্থান করছে, তাহলে ডকুমেন্টেন্সি কাগজপত্রের যোগাযোগগুলো যথেষ্ট ভালো হবে, কিংবা ডকুমেন্টেন্সি বা চুক্তি কোনো রকম এই রকম জিনিস এই সময়কালে হওয়ার সম্ভাবনা থাকছে। আবার বুধ থেকে ব্যবসা জিনিসটাকে বোঝা হয়, তাহলে এই সময়কালে ব্যবসায়িক উন্নতি যথেষ্ট হবে এবং নিজের লাভটাকে যথেষ্ট বের করে নিয়ে আসতে পারবে। যতটা সম্ভব নিজের লাভকে ততটাই নিয়ে আসতে পারবে এই সময়কালে। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা পাবে। যারা বাণিজ্য সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজেও যথেষ্ট সফলতা পাবে। যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, তারাও সফলতা পাবে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তারাও সফলতা পাবে। সব দিক থেকে এখন কিন্তু উন্নতির জোয়ার এই মিথুন রাশি। তবে অশ্লেষা নক্ষত্রের সবই ভালো, একটি দিকই হচ্ছে মাইনাস দিক, সেটা হচ্ছে কি দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনটা অশ্লেষা নক্ষত্রের অতটা ভালো থাকে না। অতএব এই সময়কালে এই দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যে নিজের দাম্পত্য জীবনটা, আমাদের সব থেকে কোমল জায়গায় হচ্ছে আমাদের সুখের ঘর, চতুর্থ ঘর আর দাম্পত্য ঘর। অতএব এই জায়গাটাতে যথেষ্ট নর্মাল থাকার চেষ্টা করতে হবে, একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই বিবাহ ক্ষেত্রে অন্তত কুষ্টি মিলিয়ে বিয়ে করবেন, না তো কিন্তু অসুবিধায় পড়তে হবে। এই অশ্লেষা নক্ষত্রের সব থেকে মাইনাস দিক হচ্ছে এটা, যে জীবনসাথী সহজে চট করে বুঝতে চায় না, আর যদি বুঝে নেয় তাহলে তো প্রেম ধরে রাখেন যে অমর হয়ে যাবে, এত সুন্দর একটা প্রেমের জায়গা, প্রেম ভালোবাসা দাম্পত্য জায়গাটা হবে, কিন্তু চট করে বুঝতে পারে না যে সে কি তার প্রেমের ভাষাটাকে বুঝতে পারে না যে কী রকমভাবে প্রেমের ভাষা। যদি বুঝে নেয় যে হ্যাঁ সে আমার প্রতি ইমানদার, আমার প্রতি সে দায়িত্বশীল, তাহলে আবার কিন্তু সেই প্রেমের জায়গাটা অন্যরকম মাত্রা নিয়ে নেয়, একটা খুব ভালো জায়গায় যায়। কিন্তু চট করে বুঝতে পারে না অশ্লেষা নক্ষত্রের, এটাই সব থেকে মাইনাস পয়েন্ট। তো যাই হোক, সব কিছুই যে ভালো থাকবে সেটাও না। তো এই সময়কালে এই মিথুন রাশির সব দিক থেকে একটা উন্নতির জোয়ার উঠে আসছে। এই সময় এইভাবে চলতে হবে, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন জিনিস আসছে। তবে এই সময় আবার কারো কথায় পাত্তা না দিয়ে নিজের বিচার বুদ্ধিকে সেইভাবে কাজে লাগিয়েই কিন্তু এগোতে হবে। শনি কিন্তু এটাও বুঝাচ্ছে কর্মক্ষেত্রে যে অধৈর্য কিন্তু নিয়ে আসা যাবে না, অধৈর্য হলে চলবে না, ধৈর্যের সাথেই কাজ করতে হবে।
তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। মিথুন রাশির যথেষ্ট ভালো সময়। এই সময়কালে কোন উপাচার করবে? এই সময়কালে প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। গাই গরুর সেবা করবেন, গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন। শনিদেব কর্মের ঘরে অবস্থান করছে, অতএব যে কোনো কর্ম ধর্মপথেই করতে হবে। ধর্মের দিকেও আবার সেবা দেওয়া লাগবে। যে সমস্ত মন্দির স্থানে অন্ধকার অবস্থায় রয়েছে সেখানে আলো জ্বালানোর চেষ্টা করবেন, কিংবা মন্দির পরিষ্কারের দায়িত্ব নেবেন। এবং অশ্লেষা নক্ষত্রে যেহেতু রাশির অধিপতি অবস্থান করছে, এই সময়কালে ভোলে বাবা অবশ্যই উপাসনা করবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। অন্তত 21 বার পাঠ করবেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তা আমি তো আলোচনা করলাম বহু দাদা ভাই বন্ধু দিদিদের জন্মছকে হয়তো গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তো তাদেরকে একটাই কথা বলবো, ভালো কোনো জ্যোতিষীয় পরামর্শ জীবনে অবশ্যই নেবেন। ভালো সময় এখনই ভালো সময়। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।